Okay, so thank you everyone and welcome to the Services online class of semester 6. In the previous class, we have talked about Harun and the Sea of Stories. But in today's class, we will begin with some doubt clearing session. আগের দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈশাখী আমাদের ঋষি এবং অন্যান্যরা কয়েকটা আমাকে বলেছিল এরিয়া যেগুলো ওরা বুঝতে পারছে না। তার মধ্যে Jean Baudrillard's conception of the hyperreal is one of them. History of English language, Green's law, Werner's law, এইগুলো কয়েকটা না বোঝার জায়গা ছিল। এবার হাইপার রিয়েলিটি আমার এরিয়া, কারণ আমি লিটারারি থিওরির লোক, কিন্তু আমি হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের লোক নই, টেকনিক্যাল এরিয়া। তো তাও আমি যতটা বুঝেছি আমার মতো করে আমার ক্ষমতার মধ্যে যা আছে আমি ততটা বোঝাবার একটু চেষ্টা করবো আজকের ক্লাসে। সো লেটস বিগিন। শুরু করব কাকে হাইপার রিয়েলিটি বলে সেই ডেফিনেশন এবং স্কোপ দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব। তার আগে যে ভদ্রলোক এই হাইপার রিয়েলিটির কথা বলেছেন সেই Jean Baudrillard, উচ্চারণটা Baudrillard লেখা আছে Baudrillard, but the pronunciation in French is Baudrillard. He is a French sociologist and postmodern thinker যিনি প্রথমবার বলেন এমন একটা বাস্তবতার কথা যে বাস্তবতাটা মানে আমাদের যে প্রতিদিনের বাস্তবতা তাকে ছাপিয়ে যায়, তাকে সিমিউলেট করে। সিমিউলেট করে মানে কিভাবে করে বোঝো? ইটস অলমোস্ট লাইক আ ভিডিও গেম ওয়ার্ল্ড। তোমরা অনেক সময় ভিআর হেডসেট লাগিয়ে দেখো তো ভিডিও গেমের মধ্যে একটা অগমেন্টেড রিয়েলিটি, একটা ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করো, সেইটাকেই বলা হয় সিমিউলেশন। সিমিউলেটেড রিয়েলিটি, সেখান থেকে সিমিউলেশনের কনসেপশন এসছে। বদ্রিয়ার লেখা বিখ্যাত বিখ্যাত প্রবন্ধ, যেটা পরবর্তীকালে হয়তো তোমরা মাস্টার ডিগ্রিতে পড়বে, সিমিউল্যাক্রা অ্যান্ড সিমিউলেশন, যেখানে তিনি আমাদের বাস্তবতা, আমাদের চারপাশের সিম্বলস, সোসাইটি, কালচার, মিডিয়া, তাই নিয়ে কিছু জটিল এবং ইম্পর্টেন্ট কথা বলেন। সেখান থেকেই হাইপার রিয়েলিটির কনসেপশনটা এসছে। এর বিষয়টা কি? He was very much interested in cultural studies. Born in 1929, died in 2007. Here is Jean Baudrillard, one of the most controversial French come American philosopher of the century, who declared that the 2111 মানে বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে অ্যাটাক, সেটা কোনোদিন হয়নি। এটা পুরোপুরি আমেরিকা ক্রিয়েটেড একটা মিডিয়া হাইপ, এরকম মারাত্মক কথা পর্যন্ত উনি বলে দেন। যদিও সেটা সত্যি নয়, অবশ্যই হয়েছিল, কিন্তু তিনি কোন পার্সপেক্টিভ থেকে বলেন কথাগুলো সেগুলো আমাদের একটু বুঝতে হবে। তো সেইটা জানতে গেলেই আমাদের হাইপার রিয়েলিটি বিষয়টা জানতে হবে। হাইপার রিয়েলিটি মোটামুটি বুঝলে আমাদের যেটা সুবিধা হবে, এই পোস্ট মডার্নিজমের যে ফিলোসফিটা, লিটারারি থিওরিটা আমরা মোটামুটি বুঝতে পারবো। স্ট্রাকচারালিজমের মধ্যে হাইপার রিয়েলিটি রয়েছে। So let's begin. So basically, hyperreality is a term coined by Jean Baudrillard, a French philosopher and a sociologist, who refers to a state in which the difference between the reality and the simulated or created or constructed or fake version of the reality becomes blurred. সবচেয়ে বড় এক্সাম্পল তোমাদের চারপাশে তোমরা দেখতে পাবে সোশ্যাল মিডিয়া। প্রতিদিন আমরা যে ছবি ইনস্টাগ্রাম বা ফেসবুক ইত্যাদি বিভিন্ন জায়গায় দিয়ে নিজেদের যে সেলফটাকে
কনস্ট্রাক্ট করার চেষ্টা করি। রিমেম্বার, আমরা উই জেনারেলি প্রেজেন্ট দ্য বেস্ট ভার্সন, দ্য হ্যাপিয়েস্ট ভার্সন অফ আওয়ার সেলফ ইন দ্য সোশ্যাল মিডিয়া। আমাদের দুঃখর চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে সেই চেহারা কিন্তু আমরা ফেসবুকে দিই না। সেটা আমার ক্ষেত্রে যেরকম সত্য, তোমাদের ক্ষেত্রেও সত্য। তোমাদের সব থেকে ডেকড আপ ডেকোরেটেড নিজেদের পিকচার তোমরা ফেসবুকে দাও। আচ্ছা, এরকম হয় না তো? অনেক সময় এরকমও হয় যে একজন চ্যাট করছে একজন অত্যন্ত সুন্দরী মহিলার সঙ্গে, সেই সুন্দরী মহিলাই আসলে সুন্দরী মহিলা নয়, একজন পুরুষ, যে বেসিক্যালি তোমার সঙ্গে চ্যাটটা করছে এক ধরনের ব্ল্যাকমেল করার জন্য, তাই না? ফলে বদমিয়া কিন্তু বেসিক্যালি আমাদের এমন একটা পৃথিবীর কথা বলছেন, এমন একটা পৃথিবীর দিকে রেফার করার চেষ্টা করছেন যেখানে the version, the fake or the constructed version of the reality becomes almost real. The borderline between the reality and the fake becomes blurred. কোনটা রিয়েল কোনটা ফেক তার যে বর্ডার লাইন, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বলো, বুঝতে পারছো কি পারছো না? কিরে বৈশাখী, বুঝতে পারছিস? বাকিরা? হ্যাঁ স্যার পারছি। বেশ। And Bodriya says, বদরিয়ার সময় তো সোশ্যাল মিডিয়া 1990-এর দশকে এতটা আসেনি। বদরিয়া অন্যান্য মিডিয়ার কথা রেফার করেন, স্পেশালি অ্যাডভার্টাইজমেন্ট, টেলিভিশন। এই যে ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজমেন্টে কোনো একটা ডিটারজেন্ট পাউডার দেখাচ্ছে, সেটা কি অতটাই সত্যি সাদা করে? করে না। অ্যাডভার্টাইজমেন্টে যে সমস্ত খাবারের আইটেম দেখানো হয়, সেই রকমই কি খাবার আমরা পাই? না। ফিল্মস বলো, টিভি, টেলিভিশন, এখন বর্তমানে ইন্টারনেট, we live more, this is the very important, with the copies of reality than reality itself. Copies of the reality. তোমাদের চারপাশে সমস্ত বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, ধরা যাক নিকো পার্ক, সায়েন্স সিটি, এইগুলো প্রতিটাই একটা সিমিউলেটেড হাইপার রিয়েল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, যেখানে দেখার মনে হচ্ছে ডাইনোসর আসল ডাইনোসরের মতো, কিন্তু আসলে এটা আসল ডাইনোসর নয়, ওটা ফেক ডাইনোসর। এই বদরিয়ার ডিজনিল্যান্ডের কথা বলেন তার এই বিখ্যাত প্রবন্ধ সিমিউলেশন এবং সিমিউল্যাক্রাতে, যেটা 1981-এ পাবলিশ হয়। বদরিয়া বলেন, the simulacrum is never that which conceals the truth, it is the truth. এরকম নয় যে ওটা ট্রুথকে বা সত্যিকে কনসিল করার চেষ্টা করছে, এরকম নয় যে ঢাকার চেষ্টা করছে, কিন্তু এটাই যেন সত্যি হয়ে উঠছে, তোমাকে বলছে এটাই সত্য। সিমিউল্যাক্রাম ইজ ট্রু। তোমার যে ভার্সন অফ দ্য সোশ্যাল মিডিয়া, বৈশাখী বা মোহাম্মদ তাইফের যে ভার্সন অফ দ্য সোশ্যাল মিডিয়া, সেটাই সত্যি, আসল বৈশাখী সত্যি নয়। এই যে দ্য পোস্টমডার্ন ক্রিটিক, পোস্টমডার্ন পৃথিবী বলে যে ইটস এন ওয়ার্ল্ড অফ দ্য পোস্ট ট্রুথ। কিসের কথা বলে? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, it's a world of the post truth. 22শে শ্রাবণ সিনেমায় একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল বাংলাতে, সত্যি বলে সত্যি কিছু নেই। It's a world of the post truth. আগে তুমি সত্যি কথা বলছিস তো, এই যে একজনের ছবি পাঠালি, এটা সত্যি তো। এখন এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি, তোমাকে যে কোনো সময় ইয়ার হেডসেট পাঠিয়ে দিয়ে এমন একটা পৃথিবীতে নিয়ে চলে যেতে পারে, তোমার মনে হতে পারে যে মানে সেই পৃথিবীতে রিয়েল তোমার চোখের সামনে হচ্ছে। ফলে আমরা আগের দিন জাদু বাস্তবতা বলেছি বা ম্যাজিক রিয়েলিজম পড়েছি। ম্যাজিক রিয়েলিজম হচ্ছে
মানে যেখানে মানে বাস্তবতা এবং ম্যাজিক এই দুটোর যে বাউন্ডারি, দ্যাট ব্লার্ড বাউন্ডারি। এখানে রিয়ালিটি আর দ্যাট হুইচ ইজ ফেক, নন রিয়েল, নন এক্সিস্টেন্ট, তার লাইনটা ব্লার্ড। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। বেশ। হ্যাঁ স্যার। Baudrillard begins this particular essay with a very famous example of the Argentinian writer uh, uh, George Louis Borges. এই ভদ্রলোক জর্জ জর্জ লুই, বানানটা তো ভুল লিখছি, লুই বোরহেস, হ্যাঁ ঠিকই লিখেছি, জর্জ লুই বোরহেস, বিখ্যাত আর্জেন্টিনিয়ান স্টোরি। এটা হচ্ছে ম্যাজিক রিয়ালিস্ট ফিকশনের গুরুদেবদের গুরু, মহাগুরু। যেরকম মার্কেজ, গেব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যার লেখা বিখ্যাত টেক্সট 100 Years of Solitude, তোমরা পরবর্তীকালে মাস্টার্সে পড়বে। জর্জ লুই বোরহেসের একটা গল্প ছিল, ইটস অ্যাবাউট দ্য ম্যাপ। The story is about the map. It's a very interesting story. গল্পটা বললেই তোমরা বুঝতে পারবে। ম্যাপ, যে কোন একটা দেশে তার রাজা তার অর্ডার দেন তাদের কার্টোগ্রাফার মানে জিওগ্রাফার, যারা ম্যাপ তৈরি করে, টু ক্রিয়েট আ গ্রেট লাইফ সাইজ, আ গ্রেট লাইফ সাইজ ম্যাপ of that country. আমরা লাইফ স্ট্যাচু দেখেছি, একজনের সাইজেরই স্ট্যাচু, শাহরুখ খানের লাইফ সাইজ স্ট্যাচু, মোর দ্যান লাইফ সাইজ স্ট্যাচু রজনীকান্তের সাউথ ইন্ডিয়ান সিনেমাতে বিরাট বড় সিনেমা হলের সামনে স্ট্যাচু। কিন্তু সে তো রজনীকান্তের ক্রিয়েট করা সম্ভব, কিন্তু লাইফ সাইজ স্ট্যাচু একটা ম্যাপ, একটা দেশ, মানে ভারতের যদি লাইফ সাইজ ম্যাপ ক্রিয়েট করা হয় তার মানে তার সাইজ হবে ভারতের মতোই, বিরাট বড় তার সাইজ সেই ম্যাপের। তো রাজা বললেন যে এরকম একটা লাইফ সাইজ ম্যাপ তৈরি করতে হবে। লাইফ সাইজ ম্যাপ তৈরি হলো, অথর বলছেন বহুদিন বাদে দেখা গেল সেই লাইফ সাইজ যে ম্যাপটা সেটাই বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ঘুরছে, দেশটাই আর নেই। ভালো করে বোঝো, বদরিয়া বলার চেষ্টা করছে। বদরিয়া বলছে যে the reality that we are talking about itself becomes non-existent. সেই বাস্তবতাটাই আর নেই, সেই দেশটাই নেই, যুদ্ধের ফলে তো দেশটাই শেষ হয়ে গেছে। আমরা যেরকম প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে দেখতে পাচ্ছি, একটা দেশ সম্পূর্ণ গাজা বলে কোনো নগরী নেই, উড়ে গেছে। কিন্তু সেই গাজা নামক নগরীর যে ইমেজেস, তার যে পুরনো ফটোগ্রাফস, গাজার যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, আগের যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, সেটা কিন্তু রয়ে গেছে। সেই সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দিয়ে তুমি একটা অগমেন্টেড রিয়েলিটি বলতে পারো দেখো তোমার গাজা, কারণ চোখের মধ্যে ভিআর হেডসেট লাগিয়ে দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তুমি তাকে গাজার মধ্যে ট্যুর করাতে পারো। প্রাচীন মেসোপটেমিয়ান সিভিলাইজেশনটাই নেই, বা সিভিলাইজেশনই নেই, কিন্তু এই পোস্ট মডার্ন টেকনোলজির যুগে তুমি অগমেন্টেড রিয়েলিটির মধ্যে দিয়ে কয়েকজন ট্রাভেলারকে, টুরিস্টকে হরপ্পা মহেঞ্জোদারো ট্যুর করাতে পারো, অথচ নগরীটাই আর এক্সিস্ট করে না। বলো পরিষ্কার হচ্ছে কি বলতে চেয়েছেন বদরিয়া? বদরিয়া তার সিমিউলেশনে বলতে চেয়েছেন, he claims that the current society has replaced all reality and meaning with symbols and signs. সিম্বল মানে আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল this particular sign is the symbol of the Nike, and Nike stands for speed.
মানে ওদের লোগোটা হচ্ছে এইরকম, বা একটা একটা জাগুয়ারের ছবি, আমার লাফানো জাগুয়ারের ছবি আমাদের কাছে পিউমার সিম্বল, আমি খুব খারাপ রাখলাম, কিন্তু এই দ্যাট ইজ দ্য সিম্বল অফ দ্য পিউমা ফর আস। আমার কাছে সেটা একটা ব্র্যান্ড ভ্যালু, বা এই যে এম, এটা ম্যাকডোনাল্ড এর সিম্বল আমার কাছে। আমাদের কাছে তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার ভাগ্নি যে ম্যাকডোনাল্ড ছাড়া বাঁচতে পারে না, তার কাছে এই যে কনজিউমারিস্ট সিম্বল, এই যে একটা ভোগবাদী পৃথিবী, তার যে সিম্বল গুলো আছে খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? So these simulacra are not merely mediations of the reality, not even deceptive mediations of reality. They are not based in a reality, nor do they hide a reality. They simply hide that nothing like reality is revealed in people's current understanding of their lives. তাহলে তারা কি বলে, তারা তারা কি হাইড করে? সিম্পলি হাইড দ্যাট নাথিং লাইক রিয়েলিটি ইজ রেলিভেন্ট টু পিপলস কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার লাইফ। তারা বলে মানুষের জীবনে আর বাস্তবতা প্রয়োজন নেই। তোমাদের অনেকে হতে পারে, অনেকে ফোন ইউজ করতে করতে যে ফোনটাই হচ্ছে বাস্তব, এই ফোনের চ্যাটিং এর পৃথিবীটাই গেল বাস্তব, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছি না মানে কি মনে হয়ে গেছে, সেই কথা বলছে না, এর মধ্যে দুঃখ যন্ত্রণা, সারাদিন মন খারাপ করে বসে আছি। ফোনের পৃথিবীটাই তোমার কাছে বাস্তব ভেবে দেখো। বদরিয়া যে কথাগুলো বলছে সেগুলোর প্রত্যেকের হৃদয়ে লাগার কথা, কারণ প্রত্যেকের তোমাদের জীবনের কাহিনী কিন্তু বদরিয়া বলছেন। তোমরা নিজেকে প্রশ্ন করো, এরকম নয় তো যে ফোন এরকম একটা সেন্স আমাদের দিচ্ছে না তো যে নন রিয়েল হাইপার রিয়েল একটা ইনস্ট্রুমেন্ট, এটাই আমাদের জীবনের রিয়েলিটি হয়ে যাচ্ছে না তো? এটাই কিন্তু বদরিয়া বলছে যে they simply hide that nothing like reality is relevant to people's current understanding of their lives. বাস্তবতা বলে কোনো রেলিভেন্টই নয় তোমার জীবনে বাঁচার জন্য, পুরোটাই তুমি ভার্চুয়ালি বাঁচতে পারো। কি কথাগুলো কানে যাচ্ছে? বুঝতে পারছো কাকে হাইপার রিয়েল বলে? তোমরা প্রতিদিন এই হাইপার রিয়েল অ্যাটমসফিয়ারের মধ্যে আছো, তোমরা প্রত্যেকে। কি বুঝতে পারছি আমি কি বলছি? বল। হ্যাঁ স্যার। Yes, the simulacra that Baudrillard has to are the significations and symbolism of the culture and media that construct perceived reality, that acquires understanding by which human life and shared existence are rendered legible. এই যে সোশ্যাল মিডিয়া বলো, কালচার বলো, মিডিয়া বলো, যে এই ধরনের গেঞ্জি তোমাকে পড়তে হবে, এই ধরনের টি শার্টই তোমাকে পড়তে হবে, এই ধরনের জুতোই তোমাকে পড়তে হবে, এইটাই সিম্বলাইজ করছে। এটা গাই ডেবটের যাকে বলেছেন দ্য সোসাইটি অফ দিস স্পেকটাকল। স্পেকটাকল মানে ভিজুয়ালাইজেশন। উই আর আ সোসাইটি অফ স্পেকটাকল। আমরা ভিজুয়ালাইজেশনে বাঁচি, কেমন দেখতে, জিনিসটা কেমন, সেইটা। এইটা বলতে গিয়ে বদরিয়া বেসিক্যালি 4টে স্টেজের কথা বলেছেন। হাইপার রিয়েলিটির কটা স্টেজের কথা বলেছেন? 4টে স্টেজের কথা বলেছেন। তার আগে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব নাকি? এই যে থিম পার্ক, তোরা যে ডিজনিল্যান্ড, তোরা কেউ ডিজনিল্যান্ড দেখেছিস? বলবে বিখ্যাত ডিজনিল্যান্ড যেখানে মিকি মাউস রয়েছে, টিভিতে দেখেছিস? This is a park located in California. লক্ষ লক্ষ কোটি টাকার টিকিট কেটে লোকে যায়, যেখানে মিকি মাউস রয়েছে। এই যে ডিজনিল্যান্ড, যেখানে ডিজনির তৈরি করে, ওয়ার্ল্ড ডিজনি বিখ্যাত সিনেমা মেকার, অ্যানিমেশন মুভিকার, এটা অ্যানাহেইম ক্যালিফোর্নিয়াতে লোকেটেড। 1955 সালে ওয়ার্ল্ড ডিজনি এটাকে তৈরি করেন এই ভদ্রলোক, এবং এটাকে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেন। ব্র্যান্ড মানে এমন একটা অ্যাটমসফিয়ার যেখানে গেলে তুমি ধরো যাক বারবিকে দেখতে পাবে, বারবি ডল যেটা পৃথিবী বিখ্যাত, যেখানে গেলে তুমি ধরো যাক দেখতে পাবে হচ্ছে টম অ্যান্ড জেরিকে। কয়েকদিন বাদে আমি শিওর যেরকম একটা জিনিস মার্ভেল তৈরি করবে
ডিসিও তৈরি করবে সুপার হিরোদের নিয়ে, কিন্তু এদের রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্স নেই। এটা পুরোটাই একটা ভার্চুয়াল রিয়েলিটির ধারণা তোমাকে দিচ্ছে, তার উপরই লোকে বেঁচে। আইডিয়াল ক্যাসেলস, পারফেক্ট টাউন, তার মধ্যে পাইরেটস এবং স্পেস অ্যাডভেঞ্চার্স রয়েছে, হাইপার রিয়েল। ফাস্ট ফুড অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাকডোনাল্ডের বার্গার লুকস হিউজ, জুসি এন্ড কালারফুল। বাস্তব জীবনে সেই অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়া লাইফ, ইনস্টাগ্রাম ফিল্টার তোরা প্রচুর ইউজ করিস, দেখতে একটু অন্যরকম লাগে, ফর্সা লাগছে, দারুণ লাগছে, সোনালি চুল করে দিচ্ছে মুহূর্তের মধ্যে। That is hyper. So these are curated and filtered, not the whole truth. সম্পূর্ণ সত্যি কথা তোমার কাছে বলছে না। বদলিয়া এই চারটে স্টেজের কথা বলছে। স্টেজ ওয়ান হচ্ছে অনেকটা প্লেটোনিক কনসেপশন অফ দ্য প্লেটো একটা থিওরি কেভস এর কথা বলেন। তোরা কি প্লেটোনিক কনসেপশন অফ দ্য থিওরি অফ দ্য কেভের কথা কারা কারা জানিস বল রে? প্লেটোস কেভ পড়েছিস? প্লেটোস কেভস, দ্য অ্যালিগেরি অফ দ্য কেভের কথা। প্লেটো বলেন এই পৃথিবীতে বাস্তব বলে কিছু নেই। তাহলে কি আছে বাবা? প্লেটো ওই জন্যই মানে যখন প্লেটো তার লিটারেচার নিয়ে তার লেখাপত্র লেখেন, প্লেটো বলেন যে এই কেভের একটা উই হিউম্যান বিইংস আর অ্যাকচুয়ালি প্রিজনার্স ইন এ কেভ। আমরা বন্দী হয়ে রয়েছি একটা কেভের মধ্যে, এবং কি ঘটছে? ইমপ্রিজনমেন্ট ইন দ্য কেভ। এবং আমাদের চোখের সামনে যেটা ঘটছে আমরা সেটাকে বাস্তবতা বলে মেনে নিচ্ছি, কিন্তু দ্যাট ইজ বেসিক্যালি রিফ্লেকশন। যেটা আমাদের পিছনে ঘটছে সেখানে বাস্তবতা রয়েছে, সেটা আমাদের সামনে অ্যাজ ইফ কেভের গুহার সামনের দিকে একটা দেওয়ালে তার ছায়া পড়ছে এবং ওটাতে অনেকগুলো আগুন জ্বলছে, সেই ছায়া দেখে সেটাকে আমরা বাস্তব বলে মনে করছি। ওই জন্যই প্লেটো কোনোদিনই লিটারেচারকে সিরিয়াসলি নেয়নি। উনি বলেন যে লিটারেচার ইজ নাথিং বাট দ্য ইমিটেশনস অফ দ্য রিয়েলিটি। ইমিটেশন মানে ইমিটেশন যেরকম গয়না হয়, কপি অফ দ্য রিয়েলিটি। তো উনি বলেন যে এখান থেকেই প্লেটোনিক কনসেপশন আসে যে কোনো কাকই সত্যি নয়, কেবলমাত্র কাকের ধারণাটি সত্য। মানে এই যে কাক বলে একটা অ্যানিমাল যে উঠতে পারে, যে জঞ্জাল পত্র খেতে পারে, সেই আইডিয়াটা কেবলমাত্র সত্য। এর ফলে এই যে চারপাশের বাস্তবিকে কোনোদিন প্লেটো স্বীকার করেনি। প্লেটো বলেন যে বাস্তবতা বলতে কিছু নেই, দে আর অল রিফ্লেকশন অফ দ্য আইডিয়া। কিংশিপের আইডিয়া বলো, এসির আইডিয়া, ল্যাপটপের আইডিয়া, এই আইডিয়াই পৃথিবীকে পরিবর্তন করেছে। প্লেটো মনে করতেন এই কনসেপশন। এইখান থেকেই এই সিমিউল্যাক্রা এবং সিমিউলেশনের কনসেপশন অনেকটা ডেভেলপ করেন জ্যাঁ বদ্রিয়ান। তিনি চারটে স্টেজের কথা বলেন। কোন কোন স্টেজ? স্টেজ বেসিক রিফ্লেকশন অফ দ্য রিয়েলিটি। ফর এক্সাম্পল, আ ফটো অফ আ ট্রি রিপ্রেজেন্টস আ রিয়েল ট্রি। যেটা অনেক সময় আমাদের হয় যে আমরা আসল জিনিসটা দেখলাম না, কিন্তু ফটোগ্রাফ পেলাম যেটা অনেকটা গাছের মতোই দেখতে, সেটা দেখে আমি পারমিশন দিয়ে দিলাম যে যাও তুমি গাছটা কাটো। ধরো যে তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে একটা বিল্ডিং দেখালো, দিয়ে বললো যে এই বিল্ডিংটা স্যার ভাঙতে, তাহলে দেখি ছবিটা ঠিক আছে ভাঙা যাবে, চারপাশের বাড়িগুলো দেখে নিলাম, ভেঙে গেল। এটা হচ্ছে প্রথম স্টেজ, বেসিক রিফ্লেকশন অফ রিয়েলিটি, খানিকটা বাস্তব করছে। দ্বিতীয় স্টেজ, পারভার্সন অফ রিয়েলিটি, যেখানে দ্য ফটো ইজ এডিটেড, যেটা তোমরা করো টু লুক বেটার দ্যান দ্য রিয়েল ট্রি। বাস্তবের অরিন্দম ঘোষের থেকে ফটোর অরিন্দম ঘোষকে দেখতে বেশি ভালো লাগছে। থার্ড স্টেজ, প্রিটেন্ডিং দেয়ার ইজ এ রিয়েলিটি। থার্ড স্টেজ হচ্ছে যে বাস্তবতাটাই ভুলে গেছি, যেটা তোমরা মাঝে মাঝে আছো, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওটাকেই মনে হচ্ছে আসল পৃথিবী। এমনি কিরকম সে মানসিকভাবে সুস্থ কিনা, শারীরিক সুস্থ কিনা দেখার দরকার নেই, ইনস্টাগ্রামে ফিল্টারটা দিই। So the tree only exists as an edited photo. ছবিটাই আর নেই, ফিল্টারই ধ্বংস হয়ে গেছে, খালি এডিটেড ফটোই আছে। গাঁজা,
গাজার সমস্ত ইমেজেস মেমোরিজ গুলো আছে, গাজা নগরীটাই আর নেই। And then there is pure simulacrum. It is simulated. The tree existed at all. It's a computer generated image of a total fantasy, but people still accept it as real. যেটা ওই দেশের ক্ষেত্রে বলেছিলাম যে দেশটাই একদিন দেশের ম্যাপটা ঘুরে বেড়াচ্ছে, লাইফ সাইজ ম্যাপ, যেটা জর্জ লুই বোর্হেস বলেছিলেন। So the first stage is reality, বাস্তবতা, then there is representation, copy of the reality. Representation যে বলি আমরা, media representation, media কেমন করে প্রেজেন্ট করছে একটা নিউজকে। Then there is simulation, simulation মানে copy of a copy without the original. কপি করতে দিয়েছিল বইটাই চলে গেছে, বইটা নেই, জেরক্স কপি হচ্ছে। And then there is hyper reality. Hyper reality is the stage when people believe and live more in the simulation than in the real. একবার ভালো করে ভাবার চেষ্টা করো, যুদ্ধ একটা সময়, ইনফ্যাক্ট ইমেজ অফ দ্য ওয়ার এর কথা বদ্রিয়া লিখছেন যখন 1990s এ, তখন একটা বিখ্যাত ওয়ার হচ্ছে, সেই ওয়ারটার নাম হচ্ছে গালফ ওয়ার, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ। সেই প্রথম the entire war is being broadcasted in television. পুরো যুদ্ধটাকে টেলিভিশনে দেখানো হচ্ছে এবং লোকে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে যুদ্ধকে অ্যাজ আ ফর্ম অফ এন্টারটেনমেন্ট হিসেবে দেখছে, এনজয় করছে যুদ্ধকে। তোমরাও করছো। এই করাচি বন্দরে একটা বোম পড়লো, উড়ে গেল, লকহিড মার্টিনের তৈরি করা রাফায়েল যুদ্ধ বিমান উড়ে গেল। তুমি দেখতে পাচ্ছ যে কার্গিল ওয়ারে আমেরিকার চোখের সামনে দেখেছিলাম 1999-তে, তোমরা তখন সবাই জন্মেছ। ফলে আগে যুদ্ধ ছিল ভায়োলেন্ট অ্যাক্টিভিটি, যেটা মানুষ সত্যি ভয় করত। এখন এই সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে মানে যুদ্ধ একটা ফর্ম অফ এন্টারটেনমেন্ট হয়ে গেছে। It is a hyper real world. বুঝতে পারছো? যেখানে তুমি তোমার যুদ্ধ একটা মিডিয়া ক্রিয়েটেড ইভেন্ট, কনস্ট্রাক্টেড ইভেন্ট, যেটা হয়তো বাস্তবে হচ্ছে না, এটা পুরোটাই টিভিতে হচ্ছে। অনেকে বলেছিল যে এই যে আমেরিকার যে ফার্স্ট ভিজিট টু দ্য মুন বাই আর্মস্ট্রং এন্ড এডউইন অলড্রিন, এটা পুরোটাই শুট করা। ভিজিট টু দ্য মুন, এটা নিয়ে একটা ডকুমেন্ট, ফার্স্ট ভিজিট টু দ্য মুন ইজ আ শুটিং। ওই রকমই চাঁদের জিনিস তৈরি করা হয়েছে। এই যে এটা অনেকে বলে যে while the Apollo 11 mission was the first man vision to the moon, the term shooting is often used to refer to the launch of the spacecraft, and Canada is অনেকে বলে কেউ যাই, অনেকে বলে রিয়েল ইভেন্ট, একটা বড় অংশ বলে। অনেকের বক্তব্য এটা নন রিয়েল। এই যে মুন ল্যান্ডিং কনস্পিরেসি থিওরি, অনেকে মনে করে যে the Apollo program and the associated moon landings were hoaxes. HOAXES, hoax মানে কি? widely publicized falsehood created to deceive people. আমি চাউর করে দিলাম যে দেশের রাজা মারা গেছে, সবাই বললো মারা গেছে, তারপরে রাজা মশাই এলেন। হোক্স, false, often astonishing information in order to deceive people with some malicious or humorous intent. হাসির কোনো ইন্টেন্ট পারে, হ্যাঁ ইচ্ছে রাখতে পারে, অথবা ম্যালিশিয়াস, লোককে ভুল পথে পরিচালনা করার চিন্তা ভাবনা থাকতে পারে। So moon landings were hoaxes staged by NASA, possibly with the aid of the other organizations. এরকম অনেকে বলেছিল, আবার এটা হয়তো সত্যি নয়, এটা অনেকের বক্তব্য ছিল একটা। এইটাই হচ্ছে আমি বলছি হাইপার রিয়েল। ও এই ঘটনাটা ঘটছে 1969-72 সাল, ঠিক আছে? এই তখন থেকে হাইপার রিয়েল এর কনসেপশন আসছে। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার। সো কি করছে
Why it matters? Because hyperreality আমাদের modern life কে অনেকটাই প্রভাবিত করছে. We consume media that shapes what we think is real. Interact more with the science and symbols than truth. Science and symbols বেশি interact করছি rather than the actual truth, and get disconnected from genuine experience. সত্যিকারের experience থেকে আমরা disconnected feel করছি. Don Quixote by Miguel Cervantes, একটা example of the high real atmosphere. কিহতে ডন কিহতে অনেক আগে লেখা, কুইকজোট অনেকে বলে কিন্তু উচ্চারণটা অ্যাকচুয়ালি ডন কিহতে, ওকে, বাই মিগুয়েল ডি সার্ভেন্টেস, 1600 লেখা স্প্যানিশ টেক্সট, ভেরি ভেরি ফেমাস। কিহতে বিভিন্ন ভুল গাপ্পার কথা তার বলছে যে সে যখন নাইট ছিল সে কি ধরনের কাজ সে করেছে, কিন্তু আসলে সে কাজগুলো বাস্তবে কোনোটাই হয়। এরকম অনেক ধরনের এক্সাম্পল আছে, আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি এক্সাম্পল অফ দ্য, মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হাইপার রিয়েলিটি। বল বৈশাখী, কোন প্রশ্ন আছে? না স্যার, একবার পড়ে দেখবো, তারপর যদি কোনো কোশ্চেন থাকে তখন বলবো। কোনো থাকে বলবি, আমি এই স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো। আর সবাইকে জিজ্ঞেস করছি, এই পোস্ট স্ট্রাকচার আমি পড়াবো একবার, ঠিক আছে, কুইকলি পড়িয়ে দেবো এই হারুনের পড়ি, দেরিটা হলো একটু, কিন্তু এছাড়া কোনো ছোট ছোট টার্ম বা কনসেপ্ট কি জানার আছে এই এই রিলে জিনিসপত্র থেকে, থিওরি থেকে? এনি টার্ম দ্যাট ইউ ওয়ান্ট টু নো, তাহলে আমি এখনই এক্সপ্লেন করে দেবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমার বাড়িতে কোনো রং চলছে, আমি আশ্রয় নিয়েছি আমার মানে দোতলার একটা পড়ার ঘর আছে সেখানে, এর ফলে মানে আমার অবস্থা পরিস্থিতি খারাপ, তার মাঝখানেই মোটামুটি দেখতে পাচ্ছ বই ডাঙি করে এদিক ওদিক ফেলে রাখা আছে, তার মধ্যেই মোটামুটি মানে পড়াচ্ছি আর কি। ওই জন্যই আমি ঠিক টাইমে ক্লাসটা নিতে পারছি না, এইসব কারণে, নাহলে আমি আরো নিতাম আর কি। বেশ, আর কিছু জানার আছে কিনা বলো বাবা? এই ঋষি, ওয়াইদা ঋষি, কোন প্রশ্ন আছে এই রিলেটেড? উদয় শঙ্কর? নো স্যার। এই ঠিক আছে, বোঝা গেছে, আচ্ছা। আর কোন টার্ম যে জানতে পারছো না, জানতে চাও? নেই, তাই তো? তাহলে সরাসরি গ্রিনস ল আর ভার্নার্স ল চলে গেছি তাহলে। বেশ, this is গ্রিনস ল। আমার পক্ষে বোঝানোটা একটু ডিফিকাল্ট, কারণ আমি এরিয়ার লোক নই, তাও আমি চেষ্টা করছি। মানে বেসিক্যালি গ্রিনস লটা কি? গ্রিনস ল was formulated by জ্যাকব গ্রিন। কে প্রথম এটা ক্রিয়েট করেছিল? হ্যাঁ, জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম। জ্যাকব গ্রিন, one of the brothers Grimm of fairy tale fame, বিখ্যাত গ্রিন সেই যে মানে ফেয়ারি টেল নিয়ে রিসার্চ করেছিলেন ইন দ্য আর্লি 19th century, ভাষাতত্ত্ববিদ ছিলেন। It explains how certain consonants in Proto-Indo-European PIE changed systematically when the Germanic languages like English, German, Dutch evolved. এটা মানে হচ্ছে আমরা একবার যদি দেখি যে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি ল্যাঙ্গুয়েজেস কাকে বলে, আর সেখান থেকে প্রোটো ইন্দো ইউরোপিয়ানই বা কি? প্রোটো ইন্দো ইউরোপিয়ান। দাঁড়া, প্রোটো ইন্দো ইউরোপিয়ানের আমার একটা লেখাই আমি লিখেছি, প্রোটো ইন্দো ইউরোপিয়ান বস্তুটি কি।
এটি হচ্ছে প্রোটো ইন্দো পিআই, প্রোটো ইন্দো ইউরোপিয়ান। বেসিক্যালি কি, এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান ওয়াজ নেভার রিটেন ডাউন, কোনদিন লিখিত শব্দের আকার পায়নি। বেসিক্যালি অ্যারাউন্ড 4000 to 2500 BCE এই ধরনের প্রোটো ইন্দো ইউরোপিয়ান সাউন্ড ছিল, বেসিক্যালি সাউন্ডের লেভেলেই ছিল। এই যে বিভিন্ন যে স্টপস লাইক পি টি এন কে ক ট ক সাউন্ড, বিভিন্ন ভয়েস স্টপ, অ্যাসপিরেট স্টপ, অ্যাসপিরেট মানে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যে স্টপ গুলো আমরা বলছি, ভ সাউন্ড, ড সাউন্ড, ঘ সাউন্ড, এইগুলো চিরকালই এই পিআই তে সার্ভাইভ করেছে। পিআই গোটা পৃথিবীর সমস্ত লিঙ্গুইস্টিক সিস্টেমটাকে কন্ট্রোল করে। এই ইন্দো ইউরোপিয়ান থেকেই পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজের একটা বিরাট বড় অংশ বেরিয়েছে। ধরা যাক ইংলিশ ওয়ার্ড ফাদার, সেখান থেকে ল্যাটিন শব্দ পাটার এবং সংস্কৃত শব্দ পিতা বেরিয়েছে। ইংলিশ ইংলিশ ওয়ার্ড থ্রি, ল্যাটিন শব্দ ট্রেস, আর সংস্কৃত শব্দ তৃতীয় থেকে বেরিয়েছে। সংস্কৃত এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস এর একটা অন্যতম পুরনো ভাষা। এই যেটা প্রোটো ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ, প্রোটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের দিকে যদি আমরা তাকাই তো আমরা দেখতে পাবো এরকম একটা মারাত্মক ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ হিউজ, তার মধ্যে অনেক কিছু পড়ে যাচ্ছে, যার মধ্যে ফ্রেঞ্চ পড়ছে, ল্যাটিন পড়ছে, জার্মান পড়ছে। এইটা হচ্ছে প্রোটো ইন্দোইয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস। তারা ইন্দো ইউরোপিয়ানটা দেখালেই প্রোটো ইন্দো ইউরোপিয়ানটা বোঝা যাবে। এই যে দেখ, রোমান্স, স্লেভ ল্যাঙ্গুয়েজ, আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজ, ইরানিয়ান, এই যে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ। আমি তোদের ক্লাসের মধ্যে প্রথম দিনকে বলেছিলাম যে এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান থেকে সমস্ত ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছে। এইখানে জার্মানিক ব্রাঞ্চ আছে ইংলিশ, এই একই ব্রাঞ্চে আছে ডাচ, সুইস, নরওয়েজিয়ান, ড্যানিশ, আবার রোমান ব্রাঞ্চে আছে রোমান্স ল্যাঙ্গুয়েজ বলা হয়, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, ক্যাটালান, পর্তুগিজ। আবার এই ইন্দো ইরানিয়ান ব্রাঞ্চে আছে হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি। বেসিক্যালি প্রোটো ইন্দো ইউরোপিয়ান থেকেই 5000 BC এর প্রায় পুরনো একটা লিঙ্গুইস্টিক সাউন্ড সিস্টেম। সেখান থেকে আবার এই কেল্টিকের যে ব্রাঞ্চ, সেখান থেকে আইরিশ, গেলিক, ওয়েলশ, ব্রিটন, ব্যালটিক স্লেভিক ব্রাঞ্চ থেকে রাশিয়ান, ইউক্রেনিয়ান, পলিশ, চেক, বুলগেরিয়ান। বেসিক্যালি একটা প্রাচীন সাউন্ড সিস্টেম হচ্ছে পিআই। এবার এই পিআই তে কি হলো, এই পিআই তে কিছু কনসোন্যান্ট রয়েছে। কনসোন্যান্ট সাউন্ড মানে কি, এ ই আই ও ইউ, এই ভাওয়েল সাউন্ড বাদ দিয়ে যে সমস্ত কনসোন্যান্ট সাউন্ড গুলো রয়েছে সেইগুলো কেমন করে, ইট এক্সপ্লেইনস হাউ দিস কনসোন্যান্ট সাউন্ড চেঞ্জ, পরিবর্তন হয়েছে সিস্টেম্যাটিক্যালি জার্মান ল্যাঙ্গুয়েজ। সিস্টেম্যাটিক্যালি মানে ধরো যে খ সাউন্ড ভ সাউন্ড হয়েছে, এইটা যখন একটা রুল বা প্যাটার্নে উন্নত হচ্ছে তাকে কনসোন্যান্ট চেইন শিফট বলা হচ্ছে। এই কনসোন্যান্ট চেইন শিফটের যে রুলটা, সেই রুলটা একটা লিঙ্গুইস্টিক রুল, একটা লিঙ্গুইস্টিক প্যাটার্ন, সেইটা বলছেন জেকব গ্রিন। বুঝতে পেরেছিস যে এটা একটা ভাষাতাত্ত্বিক নিয়মে প্রায় পরিণত হচ্ছে। এই নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ধরা যাক এই পি টি কে ক ত ক, এই সমস্ত প্রোটো ইন্দো ইউরোপিয়ান সাউন্ড গুলি জার্মানিকে ক হবে ফ, ত হবে থ, আর ক হ এইচ।
এইটা ধরে টিচার থেকে ফাদার, ডিডিজি সমস্ত ভয়েস যে স্টক সেগুলো, পিটিকে ভয়েসলেস স্টপে পরিণত করতে পারে। ডিসেম সরি ডিসেম সেইটা হচ্ছে টেন, ডয়ের সাউন্ডটা উড়ে যাচ্ছে। এটা সবসময় লজিক পাবে না, এটা মুখস্থ করো। ডিএইচ 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 এটা ধরা যাক ভিড, ভিড মানে একটু বিয়ার, অ্যাকচুয়ালি ছিল ভিড, সেটা ইংলিশে বিয়ার হয়ে গেছে, ঠিক আছে? অথচ উচ্চারণ হওয়ার কথা ছিল বিয়ার, কিন্তু সেটা হচ্ছে না। এই যে এক্সাম্পল, আমি আগের দিনের ক্লাসে অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম, এই এখানে এক্সাম্পল পিআই পি জার্মানিক এফ এ ট্রান্সফর্ম হচ্ছে, ল্যাটিন পিস সেখান থেকে অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ ছিল পিসিস, সেখান থেকে ইংলিশ শব্দ ফিশ আসছে। পিটা পিআই এটা উড়ে যাচ্ছে, এসসিআইএস টা এসএইচ হয়ে গেছে। একই রকম ভাবে পিআই প্রোটো ইন্দো ইউরোপিয়ান টি, টিএইচ এর উচ্চারণ হচ্ছে ল্যাটিন ট্রেস, ইংলিশে থ্রি হয়ে যাচ্ছে থ। পিআই কে সাউন্ড জার্মানিক এইচ সাউন্ড হচ্ছে ল্যাটিন সেন্টাম, ইংলিশে উচ্চারণ হচ্ছে কেন্টাম, ইংলিশে এই কেটা এইচ হয়ে গেছে, 100 হয়ে যাচ্ছে। সেঞ্চুরি শব্দটাই সেন্টাম থেকে এসছে, সেন্টাম ইংলিশে হচ্ছে 100। তাহলে কি ঘটছে? পি প সাউন্ড গেটস পুশড এন্ড ফলস ইনটু এক্স সিট। তাহলে প কার পায়ের তলায় পড়ছে? ফয়ের তলায়। প গিয়ে সারেন্ডার করছে ফয়ের কাছে। বি ব সাউন্ড শিফটস এন্ড টেকস পিস সিট, ব সাউন্ডটা প সাউন্ড হয়ে গেছে, আর ভ সাউন্ড বি এইচ টেক্স বিজ সিট। বি যেটা তার মানে মানে সেটা বিএইচ লিখছে। এই যে চেন রিয়াকশন, এই চেন রিয়াকশন কন্টিনিউ হচ্ছে। এইটাই এইটাই কি, এটাই হচ্ছে গ্রিমস ল। এই যে ভির জায়গা দিচ্ছে বিয়ার কে, ভিয়ার, এই এই পরিবর্তনগুলো হচ্ছে বেসিক্যালি। আমি এই তিনটে মেন হাইলাইটেড যে পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে আমি দিয়ে দেবো ম্যাটেরিয়াল, এটা আমি কমেন্ট সেকশনে দিলাম। এইটা মোটামুটি মনে রাখলে যে P gets pushed and falls into F's feet, B shifts and takes P's seat, BH takes B's seat. Well, that is actually Green's law. Jacob Green, German linguist. বল পরিষ্কার? কিরে? হ্যাঁ স্যার। আরো এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক পিআই গ্রিনস ল, গ্রিনস ল মাইনাস ল না, ওটা তো গ্রিনস লই চলছে। দাঁড়া, হ্যাঁ এইটাই মোটামুটি গ্রিনস ল। এবার ভার্নার্স লতে আসছি। ভার্নার্স এক্সাম্পল এটা বলতাম, গ্রিনস ল কয়েকটা জিনিসপত্র এক্সপ্লেন করেছিল, কিন্তু এর পিছনে অনেকগুলো এক্সেপশন তৈরি হয়েছিল। এক্সেপশন মানে ব্যতিক্রম, যেটা গ্রিনস ল এক্সপ্লেন করতে পারছিল না। ধরা যাক পিআই সাউন্ড প্রোটো ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস এর সাউন্ড ভ্রাতা, আমার সংস্কৃতে যেখান থেকে ভ্রাতা শব্দটা এসছে, সেখান থেকেই ল্যাটিন শব্দ ফ্র্যাটার শব্দ এসছে, সেখান থেকে ফ্র্যাটারনিটি শব্দটা এসছে। ফ্র্যাটারনিটি মানে হচ্ছে এই যে ভাতৃতান্ত্রিক, যে তুমি তোমার ফ্র্যাটারনিটিকে ধ্বংস করেছো, মানে তুমি তোমার ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়েছো। এবার এই যে পিআই আতার
ল্যাটিন ফ্র্যাটারে কি করে চেঞ্জ হলো, বাট ইন ওল্ড ইংলিশ ইটস নট ফ্র্যাটার, ইট ইজ ব্রাদার, তাই না? ভ্রাতা হলো, ফ্র্যাটার হলো, কিন্তু ওখানে ওখানে ফ্র্যাটার থাকলো না, ওখানে ব্রাদার হলো। Why did A become B here? সেইটাই ভার্নার্স লতে এক্সপ্লেন হচ্ছে। যে জিনিসগুলো এক্সপ্লেন করতে পারলো না আমাদের জেকব গ্রিম, সেইটা কার্ল ভার্নার 1875-এ ডিসকভার করলো। এই এক্সেপশন গুলো ভার্নারের ল কি বলে? ভার্নারের ল বলে when a consonant should have changed according to his law, যেরকম P for a sound change হলো, but the PI stress accent was not on the preceding syllable, the change was different. এই প্রোটো ইন্দো ইউরোপিয়ান স্ট্রেস অ্যাকসেন্ট আগের লেভেলে পড়েনি, সেক্ষেত্রে মানে চেঞ্জটা আলাদা হয়েছিল। এক্সাম্পল কি, এই যে conditions for Barnes law, the consonant is in a position where Green's law applies. consonant এমন একটা পজিশনে ছিল যেখানে Green's apply করেছিল, but the place outward had stress on a different syllable. একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে। এই যে এক্সাম্পল, Green's law বলেছিল যে সমস্ত এফ সাউন্ডিং ওয়ার্ড ভার্নার্স লোতে সেটা চেঞ্জ হয়ে বি সাউন্ডিং ওয়ার্ড হলো। গ্রিমস ল বলেছিল টিএইচ সাউন্ডিং ওয়ার্ড হবে, ভার্নার্স বললো ড সাউন্ড ওয়ার্ড হবে। সেই একই রকম ভাবে যদি পিআই ব্রাদার বা ব্রাদার, গ্রিমস লতে বিএইচ টা বি তে চেঞ্জ হতো, টি টা থ তে চেঞ্জ, শুড বি ব্রাদার ব্রাদার, কিন্তু the PI had stress on the second syllable. Second syllable মানে কি? সেকেন্ড সিলেবল মানে ব্রাদার, ব্রাদার, ব্রাদার থেকে দারে স্ট্রেসটা বেশি পড়ছে। সেই জন্য যেটা ঘটলো, রেজাল্ট হলো ব্রাদার উইথ ডি সাউন্ড বিকামিং এইচ ইন ইংলিশ। এই ভ্রাতার হতো, তার বদলে ব্রাদার হয়ে গেল এই ভ্রাতার থেকে। একই রকম ভাবে ওল্ড ইংলিশ, এই যে ওরেজেন মিনস টু বার্ন, এটা টিটা এই ডি সাউন্ডে বার্নার সাথে চেঞ্জ হলো। এর পরে এই যে ধরো যে গিক, এটা থিঙ্ক হলো। আর অনেক ক্ষেত্রে এই টিএইচ আবার থিঙ্ক আবার থট, জিএইচ, এই জিটা এর মধ্যে ঢুকে পড়লো। মানে বেসিক্যালি গ্রিনস ল is like a standard rule book for sound changes. Werner's law is the fine print that says this rule changes if the stress is elsewhere. বেশ স্ট্রেস যদি অন্য জায়গায় পড়ে তাহলে নিয়মটা। So Green's law হচ্ছে first major change in sounds when the Indo-European language becomes Germanic. Werner's law হচ্ছে it explains the exceptions by looking at the word stress in Indo-European family of languages, যেখানে স্ট্রেস পড়ছে সেই স্ট্রেসের নিয়ম অনুযায়ী বদলে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গ্রিমস ল আর ভার্নার্স ল। মোটামুটি আমি যত দেখছি ততটা বুঝিয়েছি, এটা বেশি আমি নিজেও বুঝতে পারি। তার কারণ হচ্ছে এটা একেবারে এরিয়ার মধ্যে পড়ে না, এটা পড়ানো উচিত যাদের লিঙ্গুইস্টিক্স স্পেশাল পেপার ছিল। আমি ভাষা তত্ত্ব নিয়ে কোনোদিনও পড়িনি, আমি চিরকাল পড়েছি হচ্ছে লিটার আর লিটারারি থিওরি, এই দুটো আমার স্পেশাল এরিয়া, বুঝলি? ফলে যদি তোরা বুঝতে না পারিস তাহলে একজন মানে মোটামুটি যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেরকম লোকের কাছে বুঝতে হবে, অনির্বাণ স্যারকে বলতে পারিস। আর সব থেকে বেস্ট যতটা হলো ততটা মুখস্থ করে। বেশ ক্লিয়ার? বল ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, আরো এনকোয়ারি? আর কোনো এনকোয়ারি না থাকলে আমি কয়েকটা এনকোয়ারি করবো তোদেরকে আর কি। মানে বেসিক্যালি যেহেতু আজকে আর নতুন করে হারমোনিয়াম সিরিজ পড়িয়ে লাভ নেই, তাই আমি যেটা করবো কয়েকটা
মানে এই প্রশ্ন উত্তরের পর্বটাই একটু অল্প করে জারি রাখবো, রেখে ক্লাসটা শেষ করব। তাহলে সেটাই করি নাকি? কয়েকটা আরো এক্সট্রা কি কি আসতে পারে ডিএসসি 4 এ, সেই ব্যাপারটা একটু দেখিয়ে দিই। এই তোদের বাড়িতে পড়াশোনা কেমন চলছে? পড়ছিস তো নাকি তুলে দিয়েছিস মোটামুটি? কিরে আমার কথার উত্তর দে। এই স্যার চলছে। ভালো করে পড়, ডিপার্টমেন্টে যাতে মান টান রাখতে পারিস। দেখ ডিএসসি 4 এ, ডিএসসি 4 আর ডিএসসি 3 কিন্তু মানে তোদেরকে ঝামেলায় ফেলার চেষ্টা করবে। এটা ধরে আমি 2022-এর প্রশ্ন বলছি, সিবিসিএস এর এটা পুরনো দেখাচ্ছি কিরকম প্রশ্ন পড়ে। দেখ ধরে প্রশ্ন করলো 2 নম্বরের প্রশ্ন, রাইট আ ফিলোলজিক্যাল নোট অন দা কাপবোর্ড। ফলে বেশ কয়েকটা তোদেরকে ফিলোলজিক্যাল নোট তৈরি করে, আমি যে ফিলোলজিক্যাল নোট অন দা অ্যাসাসিন। ফিলোলজিক্যাল নোট মানে কি? তার শব্দার্থ এবং সেই শব্দটার অরিজিন পয়েন্ট, থেকে শব্দটা উঠে আসছে, ঠিক আছে, তাকে ফিলোলজিক্যাল নোট বলে। এই যে আমি কোয়েশ্চেন লিখেছি, রাইট এ ফিলোলজিক্যাল নোট অন দ্য ওয়ার্ড কাপবোর্ড। কাপবোর্ড অরিজিনেটেড, এই যে আমি যে শর্ট কোয়েশ্চেন করে দিয়েছি এই পাতায়, এটা ভালো করে পড়বি, এটা মোটামুটি লাস্ট 5 ইয়ার্স সলভ করা আছে। কাপবোর্ড originated from the Middle English word cupboard, which was derived from the Old English word cupboard. এই শব্দটার উৎস বলতে হবে। The word combines cup into a drinking vessel, যেটা দিয়ে অ্যাংলো স্যাক্সন এবং স্ক্যান্ডিনেভিয়ানরা বেসিক্যালি অ্যালকোহল বা মদ খেত, and board indicating a flat surface or the shelf. So originally a cupboard referred to a piece of furniture used for sorting cups, plates and other items. এখান থেকে আমাদের মডার্ন ইংলিশে এই শব্দটা এসছে। কাপবোর্ড বেসিক্যালি টেবিলকে রেফার করে যার মধ্যে কাপ, প্লেট, অন্যান্য আইটেম থাকে। পরিষ্কার কি পরিষ্কার নয় বল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইরকম করে প্রতিটা, এই যে রাইট এ ফিলোলজিক্যাল নোট অন দ্য ওয়ার্ড অ্যাসাসিন কোয়েশ্চেন করেছিল 2022-এই পড়েছিল অ্যাসাসিন। তো কি অ্যাসাসিন মানে হত্যাকারী, যে হত্যা করে। অ্যাসাসিন ট্রেসেস ইটস রুটস টু দ্য আরাবিক ওয়ার্ড হাসাসিন, হাস। চুপ করো, এমন করে মার্ডার করে দেবো যে কেউ বুঝতে পারবে না। হাসাসিন, হাস মিনিং ইউজার্স অফ দ্য হাসিস। শুধুমাত্র কেবলমাত্র নয়, হাসিস বলে এক ধরনের নেশার পদার্থ দিয়ে পুড়িয়ে দিত মানুষকে, মানে দিয়ে নেশাগ্রস্ত করে সবাইকে মেরে দিয়ে চলে যেত। এখন আবার কে জয়েন করার চেষ্টা করছে রে? সোমনাথ ঘোষ। ওরে সোমনাথ, ক্লাস হয়ে গেল, তুই এসে হাজির হলি। বেশ, তো হাসাসিন মানে কি? এই হাসাসিন শব্দটা এসছে হাসাসিন থেকে, মিনিং ইউজার্স অফ দ্য হাসিস। হাসিস এক ধরনের নেশার পদার্থ। The word referred to a secretive Islamic sect active during the Middle Ages, known for their political assassinations. তারা প্রচুর লোকজনকে মারত, রাজনৈতিক assassination. And over assassin entered the English language to denote someone who carries out premeditated killings for political or religious reasons. বিখ্যাত আমেরিকান প্রেসিডেন্ট জোসেফ কেনেডিকে মেরে দিল, তার পলিটিক্যাল অ্যাসাসিনেশন ঘটলো। বুঝলি? এরকম হাজার হাজার ফিলোলজিক্যাল নোট আছে, শুধু শর্ট কোয়েশ্চেন পড়বে না, এই ফিলোলজিক্যাল নোট গুলো একটু দেখতে হবে। যদি এদিক ওদিক পড়ে যায় তাহলে স্যার কোথা থেকে পাবো? দেখ আমি স্টাডি মেটেরিয়ালের ফাইনাল মেটেরিয়াল বলে একটি বস্তু দিয়েছি, সেখানে ওয়ার্ড নোটস বলে একটা প্রায় 44 পাতার পিডিএফ মেটেরিয়াল দিয়েছি আমাদের পিকে বোসের বুকে। এখানে প্রচুর শব্দ আছে, যারা অ্যাডভান্স স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট তোমাদের মতো, তারা এই শব্দগুলো দেখে যাবে। অ্যাডমিরাল, অ্যাডভাইস, একদম মানে মানে অ্যালফাবেটিক্যালি আছে। অ্যাডভেঞ্চার, এঞ্জেল, অ্যাসাসিন,
অ্যাপোস্টেল কোনখান থেকে শব্দার্থ এসছে, সেই শব্দের অরিজিন, ক্যামোফ্লেজ, ক্রুসেড, কুইজিন রান্না, কাউন্টারফেইট, এরকম হাজার হাজার প্রশ্ন আসতে পারে প্রতি বছর। ডিএসসি 4 থেকে অন্তত 2 থেকে 3টে আসে হচ্ছে ফিলোলজিক্যাল নোট। কিরে বুঝতে পারিস? পেরেছিস বুঝতে? বুঝতে পেরেছি স্যার, কিন্তু এত মনে থাকবে থোড়ি না। এত তো থোড়ি মনে, কিন্তু যতটা পারিস পড়বি। আমি দেখিয়ে দিলাম ওয়ার্ড নোটস ওখানে আছে, এরকম অনেক ওয়ার্ড নোটস হতে পারে। কোয়ারেন্টাইন প্রশ্ন করে দিল, এরপরে যদি মনে না থাকে তাহলে ওই প্রশ্নটা বাদ দিবি আর কি। কারণ মোটামুটি ওখানে প্রশ্ন থাকে নিয়ার অ্যাবাউট 15-16টা কটা প্রশ্ন থাকে ডিএসসি 4 এ। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও 15টা প্রশ্ন থাকে, 10টা লিখতে হবে। ডেসিফার, ডেসিফার শব্দের অরিজিন হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, লেট ল্যাটিন ওয়ার্ড ডেসিফারেরে, which combines d meanings undo আর cipher মানে কোড। undo the cipher, এই বলি না ডেসিফাই ওয়ার্ডস। হায়ারোগ্লিফিক্স ওয়ার্ড ডেসিফার করতে গেছে বৈশাখী। হায়ারোগ্লিফিক্স অতনু ডেসিফার করতে গেছে। ডেসিফার করা মানে ডিকোড করা। It refers to the process of decoding or interpreting a secret or coded message, transforming it into a readable format. প্যান্ডিমোনিয়াম শব্দের ফিলোলজিক্যাল নোট, প্যান্ডিমোনিয়াম শব্দ প্রথম ইউজ করেছিল জন মিল্টন তার বিখ্যাত টেক্সট প্যারাডাইস লস্টে। It combines the Greek words pan, pansol, panorama, পুরো সমস্ত বস্তুর ছবি, আর ডায়মন্ড means demon. So in the poem Pandemonium is the name of the capital city of the hell, যে বিরাট বড় প্রাসাদ তৈরি করছে ক্যাপিটাল, ইনফার্নোর যে ক্যাপিটাল, নরকের যে ক্যাপিটাল, তার নাম হচ্ছে প্যান্ডিমোনিয়াম। It represents chaos and uproar. In modern usage, pandemonium refers to a wild, noisy and chaotic situation. ক্লাসের মধ্যে প্যান্ডিমোনিয়াম করো, তোরা সবসময় করিস প্যান্ডিমোনিয়াম, একদম দানবীয় চিৎকার। এখন তো অবশ্য বলতে হবে ক্লাসকে পার্লামেন্ট বানিয়ে দিও না, কারণ পার্লামেন্ট এরকম দানবীয় চিৎকারে। তো মিল্টন সেই সময় প্যান্ডিমোনিয়ামের কথা বলেছিল। তো বেশ, এইরকম প্রচুর ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট তৈরি করে যাবে গুরু, মিউজিয়াম, সাইবার স্পেস। বুঝেছো? আচ্ছা, এই এক ধরনের প্রশ্ন আসে। আর কি ধরনের প্রশ্ন আসে স্যার? আর আসে ডেফিনেশনাল কোয়েশ্চেন। ডেফিনেশনাল কোয়েশ্চেন মানে কি? কাকে হ্যাপোলজি বলে, কাকে আর্কেইজম বলে? এটা 3টে কোয়েশ্চেন এসেছিল, কিচেনের ফিলোলজিক্যাল নোট চেয়েছিল। কাকে ডাবল প্লুরাল বলে, কাকে জার্নালিজ বলে, কাকে জনসনিজ বলে? এই ডেফিনেশন রিলেটেড কোয়েশ্চেন আসে। দেখ, এই যে আমি প্রচুর ডেফিনেশন রিলেটেড কোয়েশ্চেন দিয়েছি। কাকে নিওলজিজম, নিওলজিজম মানে নিউলি কয়েন্ড ওয়ার্ডস, নিওলজিজম। এটিমোলজি কাকে বলে? এটিমোলজি কাকে বলে? এটিমোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য অরিজিন and historical development of the words. কোন একটি শব্দের উৎস সন্ধান করার যে স্টাডি, তাকে এটিমোলজি বলে। ফিলোলজি কাকে বলে? তোদের এই পেপারটার নামই ফিলোলজি। ফিলোলজি স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ফিলস মিন্স লাভ, আর লজি মানে স্টাডি। ফিলস মিন্স ওয়ার্ডস, আর লজি মানে স্টাডি অফ দ্য ওয়ার্ডস, লাভ অফ ওয়ার্ডস বলতে বলা হয় ফিলোলজি। ঠিক আছে? স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ in historical and comparative context, focusing on the history, development and relationship between language, is known as philology. কাকে আর্কেইক ওয়ার্ড বলে? আর্কেইক শব্দ মানে কি? পুরনো শব্দ, old words, আর words that were once commonly used but have fallen out of everyday usage over time, এখন আর ব্যবহৃত হয় না। হোমোফোন কাকে বলে? Homophones are words that have the same pronunciation but different meaning. সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, মিনিং আলাদা তবে স্পেলিং আলাদা। Give an example of the homophone. There and there. There মানে তাহাদের, THEIR, আর there মানে ওইখানে। আর একটা হচ্ছে they are মানে তারা, they are there। কাকে সিনোনিম বলে, কাকে অ্যান্টোনিম বলে? এক্সাম্পল দাও। বিগ এন্ড লার্জ সিনোনিমের এক্সাম্পল, অ্যান্টোনিমের এক্সাম্পল। কাকে প্রিফিক্স বলে, কাকে সাফিক্স বলে, কাকে অ্যাফিক্স বলে?
প্রিফিক্স হচ্ছে আগে বসে, সাফিক্স হচ্ছে পরে বসে, অ্যাফিক্স দুটোর সঙ্গে বলে। তাহলে হ্যাপির আগে আন জুড়ে দিলি উল্টো হয়ে যাচ্ছে আনহ্যাপি, আর হ্যাপির সঙ্গে হ্যাপিনেস জুড়ে দিলে হচ্ছে এক্সাম্পল অফ দ্য সাফিক্স। প্রি মানে আগে, প্রিফিক্স। বুঝলে? এরকম এইটা আমি পরপর ফিলোলজিক্যাল ওয়ার্ড নোটস দিয়ে গেছি, যথারই দিয়েছি, দিয়ে তারপর থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে এরপরে যে গিভ টু, যেটা তোমরা অলরেডি হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইনফ্লুয়েন্সেস পড়তে গিয়ে পড়েছো, বললো গিভ টু এক্সাম্পলস অফ দ্য ল্যাটিন অ্যাডজেক্টিভস দ্যাট সার্ভাইভড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দুটো ল্যাটিন অ্যাডজেক্টিভের এক্সাম্পল দাও, দুটো ফ্রেঞ্চ ওয়ার্ডের কথা বলো which are related to the culture or to the cooking cuisine, mutton, veal, দুটো ল্যাটিন অ্যাডজেক্টিভের এক্সাম্পল ম্যাক্সিমাম meaning greatest and highest, so minimum meaning smallest. Give two Latin derived words commonly used in legal terminology. Affidavit, এটা বাংলা করে এফিডেভিট বলিস, এফিডেভিট বলে অনেকে, actual pronunciation is affidavit, AFFIDAVIT, a written statement confirmed by oath, এটা তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি নিজেই বলছো এই কথাটা, that is affidavit. বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ঋষি ভট্টাচার্য নিজের নাম পরিবর্তন করতে চায়, করে হবে ধরে যাক ডন ব্র্যাডম্যান, সচিন তেন্ডুলকার, তাকে বলেন এফিডেভিট করতে হবে একটা, কোর্টে গিয়ে সে ডিক্লেয়ার করবে ফ্রম নাও অন, আজকে থেকে আমাকে ঋষি ভট্টাচার্য না বলে আমাকে সচিন তেন্ডুলকার বলে ডাকবে। ক্লিয়ার রিটেন স্টেটমেন্ট ডিক্লেয়ার বাই দ্য পারসন হিমসেলফ। এগুলো ভালো করে শুনে নে, এটা কিন্তু কাজ হবে, কারণ পরীক্ষায় এই শর্ট কোয়েশ্চেন এরকমই পড়বে। কোয়েশ্চেন হলো নেম টু ল্যাটিন ডিরাইভড ওয়ার্ডস ইউজড ইন দ্য ফিল্ড অফ দ্য মেডিসিন অর হেলথ কেয়ার। ডায়াগনোসিস, ডায়াগনোসিস মানে আইডেন্টিফিকেশন অফ আ ডিজিজ অর কন্ডিশন। আরো একটা শব্দ, তার নাম হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন মানে রিটেন ইনস্ট্রাকশন অফ আ পেশেন্ট, লিখিত আকারে ডাক্তার প্রেসক্রিপশন দিল। আচ্ছা, ল্যাটিন ফ্রেজ কমনলি ইউজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটিং কোনটা? অ্যাডহক। অ্যাডহক পোস্টের জন্য, অ্যাডহক মানে হচ্ছে ফর দ্য স্পেসিফিক পারপাস, আর আমরা ইউজ করি ইটিসি এটসেট্রা, মিনিং সো অ্যান্ড সো অন বা আদার স্মলার থিংস। এরকম যেরকম প্রচুর ল্যাটিন শব্দ আছে, সেরকম ফ্রেঞ্চ শব্দ বলতে পারে নেম টু ফ্রেঞ্চ ওয়ার্ডস রিলেটিং টু দ্য ফুড এন্ড কুকিং। কুইজিন ইটসেলফ, কুইজিন হচ্ছে রান্না বান্না। রেস্তোরাঁ, আমরা এটা ইংলিশে বলি রেস্টুরেন্ট। Give two examples of the French words used in the field of the fashion. ধরা যাক বুটিক, তোমরা সে বুটিকে কাপড় কিনতে যাস, BOUTIQUE, it's a French word, right? তো এইরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। একই রকম ভাবে স্ক্যান্ডিনেভিয়ান কোয়েশ্চেন পড়তে পারে। Provide an example of a Scandinavian word used in the field of the agriculture. Plow, এই যে মাঠের মধ্যে গিয়ে এই কৃষি জমিকে যে উৎকর্ষবান বানাতে গিয়ে যে কর্ষণ করা হয়, ফার্মিং, সেটা হচ্ছে plow, which comes from the old Norse word plogger. Give an example of a Scandinavian word used to describe a geographical feature. Fell মানে একটা barren rocky hill, comes from the old Norse fagel. ঠিক আছে? Blizzard, blizzard মানে কি thunderstorm, snowstorm, comes from the old Norse blizzard, সেখান থেকে Scandinavian word used to describe a natural phenomenon, natural disaster, blizzard. বুঝতে পেরেছিস? এইরকমও শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এরকম হাজার হাজার শর্ট কোয়েশ্চেন আমি দিয়েছি। এই যে give multiple examples of the Scandinavian loanwords used in the field of religion or spirituality. Pagan, pagan শব্দের বাংলা মানে হচ্ছে বোধবাদী। The word pagan comes from the old Norse pagani. Ruin, run শব্দ থেকে এসে temple, old Norse hall শব্দ থেকে এসে। এইগুলো পড়ে 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 মুখস্থ করতে হবে। এই যে provide examples of biblical metaphors or symbols
commonly used in literature. এই যে lamb generally তোরা already উইলিয়াম ব্লেকের কবিতা পড়েছিস, the tiger and the lamb suggest করছে symbolizing innocence and sacrifice. Light symbolize knowledge and enlightenment, আলোক প্রাপ্তি. Wine সুরা symbolizing a source of nourishment. ওয়াইন মানে অ্যাকচুয়ালি যেখান থেকে ওয়াইন তৈরি হয় সেখান থেকে ওয়াইন শব্দ এসেছে। ওয়াইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভাইন ইয়ার্ড, আঙুর ফলের যে চাষযোগ্য জমি, ভাইন। কিরে বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? বেশ, তোদের কথা না শুনে ধরতে পারছি না, তোরা শুনছিস নাকি শুনছিস না, নাকি আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছিস, সেজন্য আমি জিজ্ঞেস করছি। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু হতে থাকবে। এই যে কোয়েশ্চেন আসতে পারে, প্রোভাইড এক্সাম্পলস অফ দ্য ইংলিশ ওয়ার্ডস ডিরাইভড ফ্রম হিব্রু অর অ্যারামিক থ্রু দ্য বাইবেল। অ্যারামিক হচ্ছে দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ। বাইবেল অরিজিনালি লেখা হয় অ্যারামিক, সেখান থেকে হিব্রুতে ট্রান্সলেটেড হয়। এই যে হাল্লেলুয়া মানে হচ্ছে প্রেজ দ্য লর্ড, আমেন মানে শান্তি, সোবিট এটাই হোক, মেসায়া। স্যার কি হালেলুয়া বলে না? কি বলে আরেকবার? হালেলুয়া। হালেলুয়া অনেকে বলে, অনেকে হাল্লেলুজা এরকমও বলে, হালেলুয়া বলে। গ্রিক হিব্রু শব্দ মিন্স প্রেজ দ্য লর্ড। আচ্ছা, বিবলিক্যাল ন্যারেটিভ বা স্টোরি থেকে বিভিন্ন শব্দ এসছে। নোয়াজ আর্ক শব্দ থেকে, নোয়াজ আর্ক কি? একটা গল্প যে একটা গ্লোবাল ফ্লাড হবে, যেখান থেকে প্রতিটা অ্যানিমেলকে একজোট করে সেই আর্কের মধ্যে নেওয়া হবে। নোয়াজ আর্কের মধ্যে একটা গ্লোবাল ফ্লাডের ফলে প্রতিটা অ্যানিমেলকে সেই আর্কের মধ্যে নেওয়া হবে। ডেভিড এন্ড গলিয়াথ ইজ দ্য স্টোরি অফ অ্যান আন্ডার ডিফিটিং আ জায়ান্ট। একটা সাধারণ লোক একটা বিরাট বড় জায়ান্টকে যে মারার চেষ্টা, মানে এই যে বল না ডেভিড এবং গলিয়াথের গল্পে, ডেভিড গলিয়াথকে মেরে দিয়েছিল, জায়ান্টকে। দ্য প্রডিগাল সান ইজ আ স্টোরি অফ রিডেমশন এন্ড ফরগিভনেস। প্রডিগাল যে প্রচুর পরিমাণে টাকা খরচ করতো, তাকে বাঁচাবে। তো এই যে সেভিং দ্য প্রডিগাল সান, স্টোরি অফ রিডেমশন এন্ড ফরগিভনেস, ক্ষমা করে দেওয়ার গল্প। সো প্রডিগাল সান একটা ইডিয়াম, যেটা মানে হচ্ছে মানে যে প্রচুর খরচ করে, এক্সট্রাভ্যাগেন্স, অথচ সে বাঁচবে লাস্টে গিয়ে। ঠিক আছে, বিবলিক্যাল রেফারেন্স দিয়ে কিছু শব্দের নাম বলতে পারে। অ্যাপোক্যালিপস মানে হচ্ছে মানে একটা কোনো জিনিস শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, অ্যাপোক্যালিপস। সারমন, স্পিচ বা ডিসকোর্স, কাউকে অ্যাডভাইস দেয়া। গসপেল মানে হচ্ছে গুড নিউজ, সেখানে গসপেল শব্দটা এসছে। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আরো অন্য রকমের প্রশ্ন, এটাকে বললাম ডেফিনেশন বেসড কোয়েশ্চেন। কাকে বলে ডেরিভেশন? আমি আগের দিন ক্লাসের মধ্যে পড়েছিলাম ডেরিভেশন, ব্যাক ফরমেশন, কম্পোজিশন, এগুলো ওয়ার্ড ফরমেশন স্টেজ। ডেরিভেশন কি? ডেরিভেশন ইজ দ্য প্রসেস অফ ফর্মিং নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং অ্যাফিক্সেস, মানে প্রিফিক্সেস অ্যাফিক্স করে যখন ডিরাইভ করা হয় কোনো শব্দকে। এই যে বলেছিলাম হ্যাপিনেস ইজ ডিরাইভ ফ্রম দ্য বেস ওয়ার্ড হ্যাপি, নেস যোগ করে আমার সুখের ফিলিং আসছে, সেখান থেকে হ্যাপিনেস। আবার একই রকম ভাবে ব্যাক ফরমেশন is the process of creating new word by removing what appears to be an affix from an existing word. For example, televise, টেলিভিশন শব্দটা আগে এসছে, সেখান থেকে টেলিভাইজ শব্দটা এসছে, মানে 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 বেসিক্যালি তুমি যেটা টেলিভিশনে দেখাবে, ব্রডকাস্ট করবে। ব্যাক ফরমেশন হচ্ছে প্রসেস অফ ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ড বাই রিমুভিং what appears in the affix, বাদ দিয়ে তুমি শব্দ তৈরি করে দিলাম। আবার কম্পোজিশন কি? কম্পোজিশন ইজ দ্য প্রসেস অফ ফর্মিং নিউ ওয়ার্ডস বাই কম্বাইনিং টু অর মোর বেস ওয়ার্ডস। খুব ইন্টারেস্টিং, নতুন শব্দ, দুটি শব্দ দিয়ে। রেনবো দেখতে কেমন হয়? কাস্তের মতো। বাও মানে যেখানে অ্যারো ধরে ছোঁয়া হয়, মানে বেসিক্যালি তীর ধনুক। রেন আর বাও, রেনের পরে, রেন হওয়ার পরে রেনবো তৈরি হয়, যেটা তীর ধনুকের মতো দেখ, তাই তো? তাহলে রেনবো ইজ কম্পোজড অফ দ্য ওয়ার্ডস দ্য রেন অ্যান্ড দ্য বাও। তীর ধনুকের মতো দেখতে, সাত রঙা জিনিস রেনবো।
ফলে আমি এইটা কেন ডিসকাস করছি, এই যে শর্ট কোয়েশ্চেন, এই প্যাটার্নে কোন ধরনের হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিএসসি 4 থেকে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের, 5 নম্বরটা আরেকদিন বলবো, 2 নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সেই প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। বলতো তোদের উপকার হচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, ডেফিনেশন বেস আমি একবার লিখে দেবো, একবার লিখে নিই আমরা, ব্যাপারটা আমাদের সুবিধা হবে, এটা বুঝতে তোরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারিস। দেখ কি কি রকমের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে philological word notes, that is the origin point of words, শব্দ কোত্থেকে আসছে সেইটার ব্যাখ্যা বিষয়ক প্রশ্ন, ফিলোলজিক্যাল ওয়ার্ড নোটস বিষয়ক প্রশ্ন। 3 থেকে 4টে শর্ট কোয়েশ্চেন আসবে, 2 মার্কস ডিএসসি। 2 নাম্বার হচ্ছে ডেফিনিশন বেসড কোয়েশ্চেন, ডেফিনিশন বেসড কোয়েশ্চেন, এটাই আরেকটা নাম হচ্ছে টার্মিনোলজি বেসড কোয়েশ্চেন। কাকে ব্যাক ফরমেশন বলে, সেই প্রশ্নের উত্তরটা দাও, কাকে ব্যাক ফরমেশন বলে আমরা জিজ্ঞেস করে দিলাম। ধরা যাক সাউন্ডটা রেকর্ড হচ্ছে, তো রেকর্ড হচ্ছে, কাকে ব্যাক ফরমেশন বলে তোকে জিজ্ঞেস করে নিল। কাকে কম্পোজিশন বলে, কাকে এটিমোলজি বলে, কাকে হ্যাপোলজি বলে, হোয়াট ইজ জার্নালিজম, হোয়াট ইজ জনসনিজ, জার্নালিজমের জার্নালিস্টিক ইউজ অফ ওয়ার্ডস, যেটা আমাদের তো অনেক সময় ইউজ হয়, যে আমরা জার্নালিজমের যেরকম ভাবে শব্দকে ব্যবহার করি, জার্নালিস্টিক শব্দ হচ্ছে ধরা যাক মানে তিনি তার ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না, বা আমরা এসএসসি ধরা যাক এরকম একটা খারাপ পরিস্থিতিতে বললাম যে প্রার্থীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, এই যে ইউজ অফ দ্য ওয়ার্ডস, এটাকে জার্নালিজ বলে। ডেফিনেশন বেসড কোয়েশ্চেন, give 2 examples of the hybridism in the English language. তাহলে এইটা হচ্ছে ডেফিনেশন বেসড কোয়েশ্চেন, টার্মিনোলজি বেসড কোয়েশ্চেন। আর 3 নম্বর হচ্ছে লোন ওয়ার্ডস রিলেটেড কোয়েশ্চেন বা বরোইংস রিলেটেড কোয়েশ্চেন। ফ্রেঞ্চ 2টো শব্দের নাম বলো, ল্যাটিন 2টো শব্দের নাম বলো, যেটা ইংলিশে এসছে, বুঝতে পেরেছিস? এবারে ডেফিনেশন থেকে অনেক রকমের কোয়েশ্চেন আসে। এই যে কোয়েশ্চেন দিল যে এক্সপ্লেইন উইথ এক্সাম্পল শেক্সপিয়ারস বোল্ডেস্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটা এক ধরনের ডেফিনেশন। আর্কিইজম কাকে বলে, এটা এক ধরনের ডেফিনেশন। ইউফিমিজম বাড়িয়ে বলা, এটা এক ধরনের ডেফিনেশন। হোয়াট আর ডাবল প্লুরাল, এটা ডেফিনেশন। কিন্তু কোয়েশ্চেনই 3-4 রকমেরই হয়, ডেফিনেশন বা টার্মিনোলজি রিলেটেড, লোন ওয়ার্ডস রিলেটেড, philological word notes related. এই যে ধরা যাক আমি এখানে পরপর ডেফিনেশন পড়ছি। হোয়াট ইজ ইনিশিয়ালিজম ইন ওয়ার্ড ফরমেশন? ইনিশিয়ালিজম মানে হচ্ছে অ্যাক্রোনিমের ইউজ। Initialism is words formed by using the initial letters of the several words pronounced separately. For example, BBC stand for British Broadcasting Corporation. আর অ্যাক্রোনিমটা কি কাছাকাছি, by combining initial letters or parts of the several words. For example, NASA মানে হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, বিখ্যাত আমেরিকান স্পেস রিসার্চ ইনস্টিটিউট বা অর্গানাইজেশন। কাকে রিডুপ্লিকেশন বলে এই ওয়ার্ড ফরমেশন? আর রিডুপ্লিকেশন ইজ দ্য, এখানে কি করতে পারে বলা যায় না, ঠিক আছে?
Reduplication is the process of forming new word by repeating all of the base word. কোন একটা base word কে রিপিট করা, flip flop, হুশ হাস, চিট চ্যাট মানে নিজেদের মধ্যে গসিপ করা, আলোচনা করা, চিট চ্যাট। বুঝতে পেরেছিস? বল বললে বলছি এই পিডিএফটা তো আপলোড করেছেন? হ্যাঁ করেছি, অবশ্যই করেছি। তোরা কি পেয়েছিস? বল, সবাই পেয়েছিস তো? হ্যাঁ প্রিন্ট করে পড়িস। ডিএসসি 4 আর ডিএসসি 3 দুটি যে শর্ট কোয়েশ্চেনের মেটেরিয়াল দেওয়া আছে দুটোই প্রিন্ট করবে। একবার বলে দিচ্ছি, প্রিন্ট না করে পড়লে কিন্তু বুঝতে পারবে না। এই তিনটেই প্রিন্ট করে পড়তে হবে। ডিএসসি 3 এর শর্ট কোয়েশ্চেন, এই যে ডিএসসি 3 শর্ট কোয়েশ্চেন, পোস্ট কলোনিয়াল থিওরি থেকে শুরু করে সাবঅল্টার্ন কাকে বলে, রিলেশনশিপ বিটুইন পোস্ট কলোনিয়াল থিওরি এন্ড ন্যাশনালিজম, 2 লাইন 3 লাইনে করে দিয়েছি। কমিকে বাবাকে, অ্যাম্বিভ্যালেন্স কাকে বলে, ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিকের সেন্ট্রাল আর্গুমেন্ট কি, স্ট্র্যাটেজিক এসেনশিয়ালিজম কাকে বলে। আরেকদিন লোক বলে এই আলোচনা করে দেবো, একদিন ডিএসসি 3 শর্ট কোয়েশ্চেন আলোচনা করবো। বল করলে সুবিধা হয় নাকি? একদিন ডিএসসি 3 শর্ট কোয়েশ্চেন আলোচনা করি, কারণ ওটা অনেকটা আছে, ওটা বোঝাবার ব্যাপারও আছে। ডিএসসি 3 শর্ট কোয়েশ্চেন নেক্সট দিয়ে আলোচনা করি, এটা করলে তোদের বেশি কাজ হবে। তো এইটার একটা প্রিন্ট আউট রাখবি, একটা প্রিন্ট আউট রাখবি ডিএসসি 4 এর শর্ট কোয়েশ্চেনের, এইটা প্রিন্ট আউট রাখবি। আর একটা প্রিন্ট আউট রাখবি, সেটাও দিয়েছি, ডিএসসি 4 এর 5 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের। এটা 9 পাতার স্টাডি মেটেরিয়াল, কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ডিসকাস দ্য কনসেপ্ট অফ সেমান্টিক চেঞ্জ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেছি, ব্যাক ফরমেশন কাকে বলে, কম্পোজিশন কাকে বলে, কম্পাউন্ডিং কাকে বলে, রাইট আ শর্ট নোট অন দ্য স্ট্যান্ডার্ডাইজেশন ইন ইংলিশ, এটাও কিন্তু এই 10 বছরের কোয়েশ্চেন, 5 বছরের কোয়েশ্চেন দেখেই বানানো। তাকে জনসনিস বলে, সব দিয়েছি। তাকে গ্রিনস ল বলে, তাকে ভার্নার্স ল বলে। কোথায় গেল রে? হ্যাঁ, এই যে রাইট আ নোট অন জনসনিস দিয়ে দিয়েছি, রাইট আ নোট অন জার্নালিস দিয়ে দিয়েছি। Explain with examples the importance and function of the split infinitive in the English language. Comment briefly on monosyllabism. What is Green's law? What is Werner's law? Write a note on the malapropism. What is value stressing? Write on the consonancy. A consonant shift to the back. Green's law, Werner's law. Analyze the ways in which the language has outgrown gender bias. Gender bias কেমন করে outgrow করেছে, যে fireman আগে ইউজ করতো stewardess, এখন firefighter ইউজ করা হয়, flight attendant শব্দটা ইউজ করা হয়, air hostess ইউজ না করে, ঠিক আছে, বা steward ইউজ না করে, humankind ইউজ করা হয় mankind এর বদলে, chairperson ইউজ করা হয় chairman এর বদলে। এই তিনটে জিনিসের প্রিন্ট আউট, ডিএসসি 3 শর্ট কোয়েশ্চেন, ডিএসসি 4 এর শর্ট কোয়েশ্চেন, আর আমার ডিএসসি 4 এর 5 নম্বরের প্রশ্ন আমার কাছে যেন তার প্রিন্ট আউট থাকে। এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আমি একটি তালিকা তৈরি করে দিয়েছি, সেটিও যেন অবশ্যই লিস্ট অফ মডেল কোয়েশ্চেন, লিস্ট অফ কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন, এটা কেন প্রিন্ট আউট বলো। স্যার বলছি যে এই ইম্পর্টেন্ট কোশ্চেন পিডিএফ যেটা দিয়েছেন আপনি, ওইটাতে দিয়ে সব কোশ্চেনগুলো মানে কোশ্চেন এর মধ্যে চলে আসে, তাহলে ওইটা আরেকবার দিয়ে রাখবেন কোশ্চেন। বেশ ওটা দেব। ঠিক আছে, ডিএসসি 3 একটা আমি ওটা দিচ্ছি, ওটা আমরা আগেবারের জন্য তৈরি করা বলে দিচ্ছি।
ঠিক আছে। হুম। বেশ, আর কোনো প্রশ্ন? আমি তাহলে একটা কাজ করি, তাহলে আমরা কি ডিএসসি 4 থেকে এরকম কোয়েশ্চেন করতে পারে, শর্ট কোয়েশ্চেন আমরা করলাম আজকের ক্লাসে, আর কিছু ডাউট ক্লিয়ারিং করলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করি, ডিএসসি 3 কি কি শর্ট কোয়েশ্চেন করতে পারে সেইটা একটু আলোচনা করি, নাকি বল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে দুটো বেশি উপকার হবে। বেশ, তাহলে মোটামুটি এখানে আমরা আজকের ক্লাস শেষ করি, প্রায় 1 মিনিট চলছে আমাদের ক্লাস, নাকি? তাহলে আমি স্যার এখানে বলছি আপনি কি এই ক্লাসে রেকর্ডিং করলেন? রেকর্ডিং করেছি, পুরো ক্লাসেরই রেকর্ডিং অ্যাভেলেবেল, আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বলছি যে সময় থাকলে স্যার আপনি সেগুলো বুঝিয়ে দেবেন যদি হয় আপনার কাছে। বেশ বেশ, কোন 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 গুলো? যেগুলো আমাদের সিলেবাসে আছে সেইগুলো আচ্ছা, সবকটাই নাকি রেডি রেডি করে বলেছে? হ্যাঁ স্যার পড়ানো সব হয়ে গেছে, স্যার একটু সামারাইজ করে বলুন, যেমন রিভল্ট ইন্ডিজ, ফার ক্রাই ফ্রম আফ্রিকা, আমেরিকান রাইট, এগুলো। বেশ, ঠিক আছে, করে দেবো। বেশ, তাহলে এইখানে আজকে ক্লাস